আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে আসলাম অব্যক্ত অনুভূতি গল্পের নবম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কবুল, কবুল, কবুল। কাঁপতে কাঁপতে শব্দ তিনটি উচ্চারণ করলো মীরা। প্রতিটা অক্ষর যেন বুকের ভেতর জমে থাকা অসীম যন্ত্রণাকে ছিঁড়ে বেরিয়ে আসছিল। শেষবার কবুল বলে ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করে নিল সে। মুহূর্তেই আখির কোণে জমে থাকা অশ্রুবিন্দুগুলো বাদ মারল না, নীরবে গড়িয়ে পড়তে লাগলো তার ফ্যাকাশে গাল বেয়ে। যেন সেই অশ্রুই সাক্ষ্য দিচ্ছিল এই সম্মতি তার হৃদয়ের নয়, নির্মম নিয়তির কাছে অসহায় আত্মসমর্পণের। মীরার কাপা কণ্ঠে কবুল শব্দটি উচ্চারিত হতেই চারপাশে উপস্থিত সবাই একসঙ্গে বলে উঠল আলহামদুলিল্লাহ। মুহূর্তেই পরিবেশ জুড়ে ছড়িয়ে পড়ল স্বস্তি আর তৃপ্তির আবহ। প্রবীণদের মুখে প্রশান্তির হাসি, আত্মীয় স্বজনের চোখে স্বস্তির দীপ্তি, যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। তবে সেই আনন্দের ভিড়ে একটি মুখ ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তামিমের ঠোঁটে ফুটল না সামান্যতম হাসি, বরং তার চোয়াল শক্ত হয়ে উঠল। মুঠোবদ্ধ হাত আর দৃষ্টিতে জমাট বেঁধে রইল দহন, ক্ষোভ আর পরাজয়ের তীব্র যন্ত্রণা। সে ভেবেছিল একদিন নিজের হাতে মীরার সমস্ত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দেবে, তাকে এমনভাবে ভেঙে দেবে যেখান থেকে আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। মীরাকে তিলে তিলে নিঃশেষ হতে দেখাই হবে তার আত্মতৃপ্তির একমাত্র উৎস। কিন্তু নিয়তি যেন আজ তার সেই নিষ্ঠুর আকাঙ্ক্ষাকে নির্মমভাবে প্রত্যাখ্যান করেছে। যে দৃশ্য দেখে তার বিজয়ের হাসি ফোটার কথা ছিল, ঠিক সেই দৃশ্যই আজ তার অহংকারকে নিঃশব্দে ভেঙে চুরমার করে দিল। কাজী সাহেব শান্ত গম্ভীর কণ্ঠে দৃষ্টি স্থির করলেন তাসফিকের দিকে। চারপাশ যেন মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। উপস্থিত সবার নিঃশ্বাস যেন আটকে আছে সেই বহুল প্রতীক্ষিত উত্তর শোনার অপেক্ষায়। তিনি ধীর স্বরে বললেন, বাবা, তুমি যদি তাসফিয়া হায়দার মীরাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে থাকো, তাহলে বলো আলহামদুলিল্লাহ, কবুল। কয়েক মুহূর্ত নীরব রইল তাসফিক। তারপর ধীরে ধীরে তার দৃষ্টি গিয়ে থামল মীরার অশ্রুজ্জ্বল মুখে। সেই চোখে ছিল অজস্র অব্যক্ত অনুভূতির ঢেউ। ঠোঁটের কোণে মৃদু এক প্রশান্তির রেখা ফুটে উঠল তার। অতঃপর দৃঢ় অথচ শান্ত কণ্ঠে উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ, কবুল, কবুল, কবুল। শব্দ তিনটি উচ্চারিত হতেই যেন দুইটি জীবনের মাঝখানে দাঁড়িয়ে থাকা সব অনিশ্চয়তার দেয়াল ভেঙে পড়ল। নীরব সাক্ষী হয়ে রইল চারপাশ। আর সেই পবিত্র মুহূর্তে সম্পূর্ণ হলো এক নতুন সম্পর্কের সূচনা। তামিমের ঠিক পাশেই দাঁড়িয়েছিল তার স্ত্রী নায়শা। চারপাশে উৎসবের আমেজ, অথচ তার কণ্ঠে মিশেছিল বিস্ময় আর মুগ্ধতার সুর। জান, তোমার কাজিনের ভাগ্যটা সত্যিই ঈর্ষণীয় বলতে হবে। তামিম ভ্রুকুচকে তাকালো। মানে, কি বলতে চাইছো? নায়শা হালকা হেসে বলল, আরে মীরার কথাই বলছি। বলো তো, তাসফিক ভাইয়ার মতো ছেলে কজনের ভাগ্যে জোটে? দেখতে কি ভীষণ স্মার্ট, কি অসাধারণ ব্যক্তিত্ব। তার উপর কানাডা থেকে উচ্চশিক্ষা শেষ করে এসেছে। মীরা সুন্দরী, এটি মানি, কিন্তু তবুও এমন একজন শিক্ষিত, প্রতিষ্ঠিত আর সুদর্শন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যর ব্যাপার। সত্যি বলতে কি, আমিও তো তাসফিক ভাইয়ার উপর ছোট একটা ক্রাশ খেয়ে ফেলেছি। একটু থেমে দুষ্টু হেসে আবার বলল, শুধু একটা ব্যাপারে বুঝলাম না, উনি মীরার মতো এত সাধারণ শান্ত স্বভাবের একটা মেয়ের প্রেমে পড়লেন কিভাবে? শুধু তাই নয়, সবার সামনে বুক চিতিয়ে নিজের ভালোবাসার কথা স্বীকার করলেন, আর শেষ পর্যন্ত বিয়েও করে ফেলেন। উফ, কি দারুণ ব্যাপার! নায়শার প্রতিটি শব্দ যেন তামিমের বুকের ভেতরে ধারালো কাটার মতো বিঁধতে লাগলো। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। চোখের মণিতে দাউ দাউ করে জ্বলে উঠল দমিয়ে রাখা ক্রোধের আগুন। মনে মনে বিষাক্ত স্বরে ফিসফিস করে উঠল সে, মীরা, তোকে আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। তোর এই সুখ, এই হাসি, সবকিছুই আমার চোখের বিষ হয়ে ধরা দিচ্ছে। আমার অবৈধ সন্তান গর্ভে ধারণ করে তুই অন্য একজনের স্ত্রী হয়ে সুখে শান্তিতে সংসার করবি? না, সেটা কখনোই হতে দেব না। মিনহাজ তামিম হায়দার এত সহজে হার মানার মানুষ নয়। জাস্ট ওয়াচ অ্যান্ড সি ডিয়ার, তোমার এই সুখের প্রাসাদ ভেঙে গুড়িয়ে দিতে আমি বেশি সময় নেব না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই চারদিকে যেন উৎসবের অন্য এক আমেজ ছড়িয়ে পড়ল। আত্মীয় স্বজন, অতিথিরা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেলেন। আর মীরাকে আপাতত নিজের ঘরে বসিয়ে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বিদায়ের ক্ষণ। নতুন ঠিকানার উদ্দেশ্যে রওনা দিতে হবে তাকে।
ঘরের এক কোণে নিশ্চুপ হয়ে বসেছিল মীরা। মুখে কোনো শব্দ নেই, চোখে নেই কোনো অভিব্যক্তি, যেন সমস্তই অনুভূতি কোথাও গিয়ে স্তব্ধ হয়ে আছে। জীবনের একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো আজ বারবার জীবন্ত হয়ে ভেসে উঠছে তার চোখের সামনে। প্রতিটি স্মৃতি বুকের ভেতর নিঃশব্দে আঁচড় কেটে যাচ্ছে, অথচ সে নির্বাক, কোনো প্রতিবাদ নেই, কোনো অভিযোগও নেই। এতক্ষণ তার সঙ্গে ছিল শশী, হীরা, রিমা আর তাসফিকের ছোট বোন তুসমি। তবে অতিথিদের সঙ্গে খাওয়া দাওয়ার জন্য তারাও কিছুক্ষণ আগে নিচে নেমে গেছে। ফলে পুরো ঘর জুড়ে এখন কেবল নিস্তবতারই রাজত্ব। ভারী বেনারসি শাড়ি আর গা ভর্তি অলঙ্কারের মীরার দম বন্ধ হয়ে আসছিল। অসহ্য অস্বস্তি লাগলেও সেগুলো খুলে ফেলার উপায় নেই। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। সারাদিনের দৌড়ঝাঁপ, মানসিক চাপ আর দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে শরীরটাও যেন আর সঙ্গ দিচ্ছিল না। মাথার ভেতরটা ঘুরপাক খেতে লাগলো, বুকের মধ্যে অদ্ভুত এক অস্বস্তি জমে উঠলো, বমি বমি ভাবটা ক্রমশ তীব্র হতে লাগলো। বহু কষ্টে নিজেকে সামলে রাখার চেষ্টা করলো মীরা, কিন্তু শেষ পর্যন্ত আর পারল না। তড়িঘড়ি করে ওয়াশরুমে ছুটে যেতে গেল, গলা উজাড় করে বমি করে দিল। মুহূর্তে তার শরীর আরও নিস্তেজ হয়ে এলো, যেন সমস্ত শক্তি এক নিমেষেই নিঃশেষ হয়ে গেছে। বেসিনের দুপা শক্ত করে আঁকড়ে ধরে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মীরা। শ্বাস প্রশ্বাসগুলো অস্বাভাবিক রকম ভারী হয়ে উঠছে, কপালের ওপর চিকচিক করে উঠছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের বিন্দু, আর চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো যেন আর নিজেকে আটকে রাখতে পারছে না। ধীরে ধীরে কল ছেড়ে দু হাত ভিজিয়ে মুখে পানির ঝাপটা দিল সে। শীতল পানির স্পর্শেও শরীরের ভেতরের অস্থিরতায় একটুও কমল না। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। লাল টুকটুকে বধূবেশে সজ্জিত মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো উৎসবের নয়, নিঃশব্দ এক বিদায়ের প্রতীক। মীরা কাপা হাতে ঠোঁটের কোণে লেগে থাকা দাগ মুছে নিল। তারপর একবার গভীর নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করলো। বাইরে তখন মানুষের কোলাহল, হাসির শব্দ আর শুভকামনার ব্যস্ততা, আর ভেতরে তার হৃদয় জুড়ে কেবলই নিঃসঙ্গতার ঘন অন্ধকার। ধীর পায়ে আবার ঘরে ফিরে এসে বিছানার এক কোণে বসে পড়ল সে। মাথাটা ভার হয়ে আসছে, চোখ দুটো বারবার ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছিল শরীর আর মন দুটোই আজ তাকে ছেড়ে দিতে চাইছে। তবু কোনো অভিযোগ নেই, কোনো আর্তনাদ নেই। নিঃশব্দে সবকিছু মেনে নেওয়াটাই যেন তার নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে ভেসে এলো হালকা পায়ের শব্দ। পরক্ষণেই মৃদু একটা কড়া নাড়ার আওয়াজ, তারপর কোমল স্বরে কেউ ডেকে উঠল, মীরা, ভেতরে আসবো? চেনা কণ্ঠস্বরটি শুনেই মীরার আর বুঝতে বাকি রইল না তাসফিক। নিজেকে সামলে নিয়ে নিচু স্বরে বলল, জি ভাইয়া, ভেতরে আসুন। অনুমতি মিলতেই তাসফিক ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো। ভেতরে ঢুকেই তার দৃষ্টি গিয়ে থামলো কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা লাল বেনারসিতে মোড়ানো রমণীর ওপর। কিন্তু পর মুহূর্তেই তার ভ্রুজোড়া কুঁচকে গেল। শাড়ির নিচের অংশ সম্পূর্ণ ভিজে একাকার, মুখশ্রী বিবর্ণ বিধ্বস্ত, চোখে মুখে চরম ক্লান্তির ছাপ। যেন মুহূর্তের মধ্যেই সমস্ত সৌন্দর্যকে গ্রাস করেছে অবসাদ। উদ্বিগ্ন কণ্ঠে সে এগিয়ে এসে বলল, মীরা, তোর এই অবস্থা কেন? শাড়িটা পুরো ভিজে গেছে, মুখটাও কেমন ফ্যাকাশে লাগছে। তোর কি শরীর খারাপ লাগছে? মীরা নীরবে মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ ইতস্তত করে কাপা কণ্ঠে উত্তর দিল, ভাইয়া, আসলে অনেকক্ষণ ধরে কিছু খাইনি, খালে পেটে থাকার কারণে বারবার বমি হচ্ছে, মাথাটাও খুব ঘুরছে, কি করব কিছুই বুঝতে পারছি না। কথাগুলো শুনে তাসফিকের মুখ গম্ভীর হয়ে উঠল। উদ্বেগের সঙ্গে মিশে গেল চাপা রাগ। এখনো কিছু খাসনি মানে? তুই কি একেবারে পাগল হয়ে গেছিস? বিকেল 5টা বাজতে চললো আর তুই এখনো না খেয়ে আছিস? কণ্ঠে তিরস্কার থাকলেও প্রতিটা শব্দে স্পষ্ট ছিল গভীর মমতা। মানছি আজকের পরিস্থিতিটা কারোর জন্য সহজ নয়, কিন্তু তাই বলে সারাদিন না খেয়ে থাকবি? একবার কাউকে বললেই তো খাবারের ব্যবস্থা করে দিত। এমন বোকামি কেউ করে? স্টুপিড একটা। এই জন্যই তো বারবার বমি হচ্ছে। একটু থেমে মীরার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো, একটা কথা বলতো, প্রেগনেন্ট হওয়ার পর কখনো ডাক্তার দেখিয়েছিস? নিয়মিত চেক আপ করিয়েছিস? তাসফিকের কঠিন অথচ উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে মীরা ভয়ে আরো গুটিয়ে গেল। মাথাটা আরো নিচু হয়ে এলো, আঙুলের সঙ্গে আঙুল জড়িয়ে নীরবে দাঁড়িয়ে রইল। ঠোঁট দুটো কাঁপছিল, অথচ মুখ দিয়ে কোনো শব্দই বেরোলো না, যেন অপরাধী শিশুর মতো নীরবতা দিয়ে সব প্রশ্নের উত্তর দিতে চাইছিল সে। মীরার এই নিঃশব্দ দাঁড়িয়ে থাকাটা তাসফিকের একদমই সহ্য হলো না। মুহূর্তে কপালে বিরক্তির ভাঁজ ফেলে খানিকটা উঁচু স্বরে ধমকে উঠল, আরে কথা বলছিস না কেন? তোকে কি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে বলেছি? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে, স্টুপিড। এর আগে কোনো ডাক্তার দেখিয়েছিস কি না বল? তাসফিকের হঠাৎ ধমকে মীরা ভয়ে কেঁপে উঠল। তার আঙুলগুলো অজান্তেই একে অপরের শক্ত করে চেপে ধরল।
কাঁপা কাঁপা কণ্ঠে নিচের দিকে তাকিয়ে বলল, জি, একবার দেখিয়েছিলাম। ফাইন, তাহলে প্রেসক্রিপশনটা দ্রুত আমাকে দে। মীরা বিস্মিত চোখে তাকিয়ে মৃদু স্বরে বলল, জি। তাসফিক এবার দীর্ঘশ্বাস ফেলে আবারও কড়া গলায় বলল, আরে স্টুপিড, প্রেসক্রিপশনটা তাড়াতাড়ি দে। আর শোন, আমি বড় মামিকে বলে যাচ্ছি তোর জন্য খাবার পাঠিয়ে দিতে। তুই এই রুমেই থাকবি, কোথাও যাবি না, বুঝেছিস? মীরা আর কোনো কথা বলল না, নিঃশব্দে টেবিলের ওপর রাখা প্রেসক্রিপশনটা তুলে কাপা হাতে তাসফিকের দিকে এগিয়ে দিল। তাসফিক কাগজটি হাতে নিয়ে একবার মীরার মলিন মুখের দিকে তাকালো। চোখে মুখে বিরক্তির চাপ থাকলেও সেই দৃষ্টির গভীরে লুকিয়েছিল একরাশ অপ্রকাশিত উদ্বেগ। পর মুহূর্তেই কোনো কথা না বলে ঘুরে দাঁড়ালো এবং দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সায়রা একটা ট্রে ভরে খাবার নিয়ে ধীর পায়ে মীরার ঘরে প্রবেশ করলেন। মুখ জুড়ে অপরাধ বোধের ছাপ, চোখে মমতার গভীর আবেশ। মাম্মা, খুব সরি রে, কাজের ব্যস্ততায় একেবারেই ভুলে গিয়েছিলাম। আমার মেয়েটা এখনো কিছু খায়নি, খুব বেশি মাথা ব্যথা করছে। আয়, আগে একটু খেয়ে নে। তাসফিক বাইরে গেছে তোর জন্য ওষুধ আনতে। বলতে বলতে নিজের হাতে খাবারের লোকমা তুলে মীরার মুখে দিতে লাগলেন। কিছুক্ষণ নীরব থাকার পর দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, জানিস মা, আজ আমার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করছে। মনে হচ্ছে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। তাসফিকের দায়িত্ববোধ দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি। এতগুলো বছর দেশের বাইরে থেকেও ছেলেটার স্বভাব চরিত্রের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এখনও সে আগের মতোই দায়িত্বশীল, যত্নশীল। একটু থেমে তার কণ্ঠ ভারী হয়ে এলো, কিন্তু তোর মা কিছুতেই বিয়েটা মেনে নিতে পারছে না। আমি কতবার বুঝিয়েছি, তোর ছোট মামাও অনেক বুঝিয়েছে, তবু যেন তার মন গলছে না। কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না। আর আমার সেই গুণধর ছেলে সংসারের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আধুনিক মেয়েকে বিয়ে করে সে নিজের জীবন নিয়েই ব্যস্ত। মীরা নিঃশব্দে সব কথা শুনছিল, তার চোখ দুটো ধীরে ধীরে জলে ভরে উঠছিল। সায়রা আবার একটি লোকমা মুখে তুলে দিতেই হঠাৎ আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি মীরাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। মামনি, আজকের পর তোকে আর এভাবে নিজের হাতে খাইয়ে দিতে পারবো না। আজ থেকে তুই অন্য বাড়ির মেয়ে হয়ে যাবি। কথাগুলো যেন ছুরির ফলার মতো এসে বিঁধল মীরার বুকে। এতক্ষণ ধরে আটকে রাখা কান্না আর ধরে রাখতে পারল না সেও সায়রাকে শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কেঁদে উঠল। সায়রা কাঁপা কণ্ঠে বললেন, খুব শখ ছিল তোকে সারা জীবন নিজের কাছে রাখবো, কিন্তু সব শখ তো আর পূরণ হয় না। তবু একটা সান্ত্বনা আছে, তুই খুব দূরে যাচ্ছিস না, কাছাকাছি থাকবি, এই ভেবেই নিজেকে বুঝ দিচ্ছি। ঠিক তখনই দরজায় মৃদু শব্দ তুলে ঘরের ভেতর প্রবেশ করলো তাসফিক। হাতে একটা ছোট্ট কাগজের প্যাকেট। কাছে এসে নীরবে মীরার হাতে ঔষধগুলো তুলে দিল। সায়রা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তাসফিক বাবা, এগুলো কিসের ঔষধ? তাসফিক শান্ত স্বরে উত্তর দিল, মামি, মীরার মাথা খুব ব্যথা করছিল, তাই ওর জন্য মাথা ব্যথার ওষুধ নিয়ে এলাম। ও আচ্ছা। এরপর ঘর জুড়ে আবার নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কারো মুখে কোনো কথা নেই, শুধু বিদায়ের অনিবার্য ক্ষণটি ধীরে ধীরে কাছে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পর শুরু হলো বিদায়ের সেই হৃদয় বিদারক মুহূর্ত, যে মুহূর্তে একটি মেয়ের শৈশবের ঠিকানা পেছনে পড়ে থাকে আর জীবনের নতুন অধ্যায়ের দ্বার নিঃশব্দে খুলে যায়। বিদায়ের ক্ষণটি যেন পুরো ঘর জুড়ে এক অদৃশ্য ভার নামিয়ে দিয়েছে। চারপাশে উপস্থিত সবাই নিঃশব্দ, অথচ সেই নিস্তব্ধতার ভেতরেই কান্নার শব্দ যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। মীরাকে ধীর পায়ে মায়ের কক্ষে নিয়ে যাওয়া হলো। মীরা প্রবেশ করতে সে দেখলো মা জানালার দিকে মুখ ফিরিয়ে নিশ্চুপ বসে আছেন। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা যেন তার প্রতিটি নিঃশ্বাসে স্পষ্ট। মীরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। কাঁপা কণ্ঠে মৃদু স্বরে বলল, মা, এই একটি মাত্র শব্দই যেন বাঁধ ভেঙে দিল। এতক্ষণ শক্ত হয়ে থাকাটা নারী আর নিজেকে সামলে রাখতে পারলেন না। মুহূর্তেই মেয়েকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কেঁদে উঠলেন। তোকে ছাড়া এই ঘরটা কিভাবে থাকবে বল? প্রতিদিন তোকে না দেখে আমি কিভাবে দিন কাটাবো মা? মীরাও আর নিজেকে ধরে রাখা হলো না, মায়ের কাঁধে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে লাগলো। বুকের ভেতর জমে থাকা হাজারো না বলা অনুভূতি অশ্রুর স্রোতে নিঃশব্দে গলে যেতে লাগলো। মা স্নেহ ভরা হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে কাঁপা কণ্ঠে বললেন, নতুন সংসারে সবসময় ধৈর্য ধরে চলবি, নিজের সম্মান যেমন রক্ষা করবি তেমনি অন্যের সম্মানও দিবি।
সুখ দুঃখে কখনো ভেঙে পড়বি না, আর মনে রাখিস এই ঘরের দরজা তোর জন্য সবসময় খোলা থাকবে। পৃথিবী যতই বদলে যাক, তোর মায়ের বুকের জায়গাটা কোনোদিন বদলাবে না। মীরা ভেজা চোখে মায়ের হাত দুটো নিজের কপালে ছুঁয়ে নিল। গলা ভারী হয়ে এলেও সে শুধু ফিসফিস করে বলল, আমাকে দোয়া করে দিও মা, যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। কথাগুলো শেষ হতেই ঘরের উপস্থিত সবার চোখ আবারও অশ্রুজ্জ্বল হয়ে উঠল। বিদায়ের সেই মুহূর্তে কান্নাই যেন একমাত্র ভাষা হয়ে রইল। তাসফিক ধীর পায়ে এগিয়ে গিয়ে মীরার মা ফাইমার হাত ধরে দাঁড়ালেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, অথচ সেই দৃঢ়তার আড়ালেও স্পষ্ট ছিল গভীর মমতা। ছোট মামি, আপনি একদম চিন্তা করবেন না। আজ থেকে মীরার সমস্ত দায়িত্ব আমার। ও শুধু আপনাদের মেয়ে নয়, ও আমার অর্ধাঙ্গিনী, মিসেস মর্তুজা আনান। তাসফিকের কথাগুলো বাতাসে ছড়িয়ে পড়তেই চারপাশে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। মীরার চোখ দুটো মুহূর্তেই অশ্রুতে টলমল করে উঠল। এতদিনের অবহেলা, ভয় আর অনিশ্চয়তার মাঝেও এই একটি বাক্য যেন তাকে এক অদ্ভুত নিরাপত্তার আশ্বাস দিল। এরপর সবাই মীরাকে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল, কিন্তু এক কোণে দাঁড়িয়ে থাকা তামিমের চোখে মুখে তখন জ্বলছিল তীব্র ক্ষোভ। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে, মুঠোবদ্ধ হাত দুটো বারবার কেঁপে উঠছে। ঠিক তখনই বড়রা মীরাকে কাছে ডাকলেন। কান্না ভেজা চোখে নিচের দিকে দৃষ্টি রেখে ধীর পায়ে সামনে এগোতে লাগলো সে। প্রতিটা পদক্ষেপ যেন ছিল ভারী, ক্লান্ত এবং অনিশ্চিত। হঠাৎই সবার অগোচরে তামিম নিঃশব্দে নিজের পা বাড়িয়ে মীরার শাড়ির আঁচলে চেপে ধরল। পরের মুহূর্তে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনাটি। শাড়িতে পা জড়িয়ে ভারসাম্য হারিয়ে ফেলল মীরা। আতঙ্কে তার মুখ থেকে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। শরীরটা সামনের দিকে হেলে পড়ে যেতে লাগলো। দৃশ্যটা চোখের সামনে ঘটতে দেখেই তাসফিকের বুকে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই তার মুখ থেকে আতঙ্ক মিশ্রিত আর্ত চিৎকার বেরিয়ে এলো, মীরা!